নমস্কার আপনাদের সবাইকে। আপনারা দেখছেন স্টার প্রোডাকশন। আমাকে দেখছেন আগের মতো, আগের রূপে নয়, অন্যরকম ভাবে, অন্যরকম রূপে। বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল, আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্তর থেকে। এভাবেই পাশে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ভালোবাসতে থাকুন, এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী ধর্মরাজ বাবা আদিরা, মা কালী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এবং অন্যান্য দেব দেবীর পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সুধী দর্শক মণ্ডলীর প্রতি শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনা সূর্য কিরণ, সহ নির্দেশনা শিশির ঘোষ, ব্যবস্থাপনায় আর বি কিশোর সংঘ, পরিচালনায় রামনগর যুব সংঘ, দল ম্যানেজার প্রতীক পাবন বা, মঞ্চসজ্জা কালীমাতা ডেকোরেটর, আলো ধ্বনি রূপসজ্জা ও সুর অগ্রগামী যাত্রা নিকেতন বর্ধমান। এই পালার কাহিনী, চরিত্র, সংলাপ সম্পূর্ণ লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকিলে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। যে সমাজে আমরা দেবী দুর্গার আরাধনা করি, সেই সমাজে প্রতিদিন কত শত দুর্গা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয়। ভেঙে যায় তাদের স্বপ্ন, নিভে যায় হাসির আলো, ফুল ফোটার আগেই ঝরে যায় কত শত আশা, কত শত জীবন। আজও তথাকথিত আধুনিক সমাজে নারীর সম্মান পদে পদে লঙ্ঘিত। ঘরে, পথে, কর্মক্ষেত্রে সর্বত্র অন্যায়ের অন্ধকার ছায়া। কিন্তু না, এবার আর মুখ বুঝে থাকার সময় নয়। অনেক সহ্য করেছ মা, আর নয়। নরম শান্ত নিরীহ মায়ের প্রতি জ্বলে উঠুক প্রতিবাদের আগুন। দশভূজা ধারণ হোক 10 অস্ত্র। মহিষাসুরেরা পুনর তাদের অন্যায়ের মাসুল। কারণ আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি ত্রিভুবনজয়ী মহিষাসুর, আমি অমর, আমি অজয়, আমি গঙ্গা বলে আমি বলিয়া সর্বমত্ত পাতাল আমার হাতের মুঠোয়। সর্বশক্তিমান আমি। ব্রহ্মাণ্ডে অপার যে দুর্দশ দৈত্যরা মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। শান্তিযুত দেবতারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণের তেজীবাসী একত্র হয়ে এক পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হয়। উনি জগন্মাতৃকা মহামায়া ও আত্মাদেবীর রূপমন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নীতি নির্দেশে যাত্রা করলেন।
যাবো তুমি সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি মরিনি এটা কলিযুগ, এই যুগে মহিষাসুর মরে না, তাই তো অজয় অমর, তাই তো আজকের এই যুগে দুর্গা এই ধর্মের ত্রিশূল আগামী পুজো করো, পুজো দর্শনের এই দর্শন বাচ্চাকে বলবে না। সাবধান শয়তানে, তো দাদা আমার লেক কারখানায় কাজ করে, শুধু আমার একটা ইশারায় আমার এই লোকেরা তো দাদাকে মেশিনে করে ছুঁড়ে ফেলে দিয়ে আদরে বুড়ো বাচ্চা আর হাত ফেল করে মরবে। তোমার পাগল 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 তোমার হয়তো পাগল পাগল হয়ে যাবে। দেখো দেখো এই জগৎবাসী দেখো কি মনোরম দৃশ্য, মহিষাসুরে পর্বতলে বসে ভিক্ষা চাইছে কলি দুর্গা। কি হয় এখন এখন মাঝ রাত হতে চললো, তবু তবু মেয়েটা বাড়ি ফিরল না।
বলবো বলবো বাবা বলবো, আমার যে সর্বনাশ করেছে তার নাম আমি বলবো। যে শয়তানটা আমার সমস্ত স্বপ্নগুলো সর্বনাশ করে দিয়েছে, সেই শয়তানকে আমি কিছুতেই বাঁচতে দেবো না বাবা, বাঁচতে দেবো না। আমি এক্ষুনি থানায় গিয়ে বলবো। তোর দাদা আমার ফুলের কারখানায় কাজ করে, আমার একটা ইশারায় তোর দাদাকে আমি ওই ছিন্ন ভিন্ন করে দেবো। হ্যাঁ, আর সেই শোকে তোর হয়তো বাবাটা হার্ট ফেল করে মরবে, সময়টা হয়তো পাগল হয়ে যাবে। সেই শয়তানটার নাম মুখে আনতে আমি কিছুতেই পারলাম না, কিছুতেই না। বেশ, আর তোকে আমি জোর করবো না, তবে একটা কথা মনে রাখিস না, পাপীরা কিন্তু কোনোদিনই রেহাই বাবা। পাপীর সাজা দিতে যেমন যুগাবতার বারে বারে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, তেমনি তেমনি প্রয়োজন হলে আবার তিনি আসবেন। বাঁচাতেই হবে। যাবেন না, যাবেন না প্লিজ, দাঁড়ান। উনি অন্ধ মানুষ, উনি ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি না ধরলে হয়তো। কি? চুপ করো, আমি অন্ধ? তোমার চোখ গোষ্ঠী অন্ধ। আমার এখন ডাকুন, তুমি ওই চোখ থাকতে বলে কিনা আমি অন্ধ? তার মানে আপনি অন্ধ নন? সালা নেকা ভদ্র মহিলাকে একা পেয়ে এমন মিথ্যে গল্পে ফাঁদ ফেলবো না। শালাকে চল, শালা শালা চল। থানা পুলিশ করতে হবে না, এতে আমার ফ্যামিলির বদনাম হয়ে যেতে পারে। আর তাছাড়া আজকালকার পুলিশগুলো যা ঘুষ খাওয়া তো ওকে ছেড়েও দিতে পারে। আপনি ঠিকই বলেছেন, আমি অপরাধী হই বা না হই হয়তো ঘুষের বিনিময়ে আমি পার পেয়ে যেতেই পারি, কিন্তু কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো ম্যাডাম, আজ আপনি যেটা আমার সাথে করলেন তার জন্য আপনি নিজের বিবেকের কাছে পার পাবেন তো? চোখ শালা, নোংরামি করে আবার নাগরাবাজি দেখবি। শালাকে পাবলিককে ডেকে এমন কোনো ধলাই দেওয়াবো না। এই সর্বনাশ করেছে, এই গণধোলাই। না না, গণধোলাই কি ও যদি মরে টরে যায় পুলিশ আবার আমাকে নিয়ে টানাটানি করবে, তার চেয়ে আপনি অন্য কিছু ভাবুন। ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে রে। জরিমানা? বেশ, ঠিক আছে, আপাতত আমাকে 20,000 টাকা দিলেই হয়ে যাবে। সে কি ম্যাডাম, সেই সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতো আপনার মতো কিছু ঘটেনি, তাহলে আমি এত টাকা কেন দেবো? এই শালা ভদ্রলোকের বাচ্চা, ম্যাডামের বেইজ্জতি করে শালা জরিমানা দিতে অধিকার না। এই শালা, কারণ আমার হাতে ম্যাডাম ঠিক আছে তো? 10,000 আছে, ঠিক আছে, আপাতত এটাই আমি কাজটা মিটিয়ে নিলাম। যা শালা, ম্যাডামের মনটা না বড্ড নরম,
তাই এত অল্পতে মিটিয়ে নিলাম। অন্য কেউ হলে না একেবারে তোর পোশাক ছাড়িয়ে নিত। এই 10,000 টাকার বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি ম্যাডাম, আপনি ঠকেছেন নিজেকে, আপনি ঠকেছেন এই নারী সমাজকে। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসারের শ্বাস টেনে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। বন্ধ করে এখন শিকারের মাল করিগুলো আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথাও। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না নিজের বোনকে এসব নোংরা কাজে ঠেলে দিতে? তোমার লজ্জা করে না দাদা? বোন? আমার কোন মায়ের পেটে বোন যে এমন বোনের অধিকার ফেলাতে? আমি তোমার বোন নই, তাহলে কে আমি? কে আমার বাবা? কে আমার মা? আমি কি করে জানবো? না, তুই নিজের বোন নস। তাহলে তাহলে কে আমি? কোথা থেকে আমি এসেছি? কে আমার বাবা? কে আমার মা? বলো দাদা, বলো। সে আমি কি করে জানি? তবে যতদূর জানি কোন ছোট্টবেলায় বাবুজি সে এক চড়ক মেলা থেকে ফিরিয়ে এনেছিল। কি বলে দাদা? এতদিন আমি যাকে বাবুজি বলে জানতাম সেই বাবুজি আমার আসল বাবুজি নয়। তোমার আমার ভাই বোনের সম্পর্কে তাহলে মিথ্যে? মিথ্যে, মিথ্যে। মার বাবুজি মারা যাওয়ার আগে এই ঝুমরির জীবনের কথা পই পই করে বারণ করে গেলে আজ আমি ওর জীবনের কথা ফাঁস করে ফেলেছি। আরে পাগলে, কে বলেছে রে আমি তোর নিজের বোন নয়? আমি তো তোর সঙ্গে মজা করছিলাম। তোর মনে নেই সেই কোন ছোট্টবেলায় বাবুজি আমাদের দুজনকে বুকে টেনে নিয়ে বলতো তোরা দুজনেই আমার বুকের দুদিকের পাঁচো? দাদা, দাদা, আমার সব মনে আছে দাদা, সব মনে আছে। তাই তো বলছি রে বোন, এই আমার কথায় দুঃখ না পেয়ে তুই আবার সে আগের মতো আমায় দাদা বলে ডাক। দাদা, দাদা বলে এভাবে আর কোনোদিন ঠান্ডা করবে না দাদা, কোনোদিন না, কোনোদিন না। কথা শুনো আপনি, কথা শুনো, এইভাবে মাথা গরম করো না। না না না, আমি কারো কোনো কথা শুনবো না। হয় তোমার নষ্ট বলতে থাকবে, আর না হলে আমি থাকবো। আমি ভদ্রভাবে কথা বলো। থামো, তোমার মুখে ভদ্র কথাটা শোভা পায় না। যে মেয়ে ফ্যামিলি একমাত্র মেয়ে যাত্রা নাটকের নাম করে রাত বেলাতে বেলাল্লা করে বেড়ায়, সেই ফ্যামিলির কারো মুখে ওই ভদ্র শব্দটা মানায় না। তুমি এবার থামবে? তোমার মনটাকে ইটকার পাথর দিয়ে গড়া, আর সেই জন্য বুঝি তোমার মনের মাঝে দয়া মায়া লালন বস্ত্র করে লেশগাত নেই। এমন দুর্ঘটনা যদি তোমার উপর ঘটতো, অনেক আগেই আমি আত্মহত্যা করে মরে যেতাম। আপনি কি বললে বৌদি? আরেকবার কথাটা বলো তো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার দিদি যদি সত্যি সত্যি রেপ হতো, তাহলে কালা মুখে সকলের সামনে এসে দাঁড়াতে পারতো না। আপনি তার মানে তুমি কি বলতে চাও বৌদি, দিদির যা ঘটেছে তা সম্পূর্ণটাই মিথ্যা? হ্যাঁ, সবটাই একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। মিথ্যে কথা? তাহলে তাহলে আসল সত্যটা কি? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই শুধুমাত্র সহানুভূতি আশায় নিজের কলঙ্ক নিজেই মিথ্যা প্রচার? সহানুভূতির আশায় নয় ভাই, তোমার দিদি তার মিথ্যে ওই চরিত্রের কলঙ্কে ঢাকতে এই মিথ্যে কাহিনী ফেলেছে। কি বলতে চাও তুমি? আরে তুমি তো চোখ থাকতে অন্ধ, বলা মহেশ্ব সেজে এই বাড়িতে চুপচাপ বসে আছো। এই বাড়ির অনাচারগুলো তোমার চোখেই পড়ে না, কিন্তু তোমার বাপ মা সবটাই জানে, সবটাই জানে যে তোমার বোন ওই রাতের বেলাতে কার না কার সঙ্গে গিয়ে ফুর্তি করে এসে সেটা একটা মিথ্যে নাটক সাজিয়েছে। তবে রে শয়তানি, বেরিয়ে আয় তুই মিথ্যামি খেয়ে। তুই কি করছিস দাদা? একটা নোংরা আবর্জনায় হাত লাগিয়ে কেন তুই নিজের হাত থেকে নোংরা করতে চাইছিস? কি বলে আমি নোংরা আবর্জনা? তার তো প্রমাণ তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মধ্য দিয়ে এমন দুর্গন্ধ বীজবাস্ত্র বেরোবে কেন? শোভন, শুভ, ওর কথা কিছু মনে করিস না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে। ও একটা আস্ত পাগল। পাগল হলো বৌদি তো কয়েকটা নিমক
সত্যি কথাই বলেছে রে দাদা। যার যা ইচ্ছে হয় বলুন, তবু আমি বলবো আমার দিদির মনে কোনো পাপ থাকতে পারে না। শুভম, আমার দিদির মনে কোনো কলঙ্কই নষ্ট করতে পারে না। শুভম, আমার দিদি দুর্গা দেবী দুর্গার মতোই পবিত্র, ভাই। দেবী দুর্গার মতোই পবিত্র। শুভম, শুভম, সবাই যদি তোর মতো সহজ সরল হতো তাহলে যে এই দুনিয়াটাই পাল্টে যেত রে ভাই। দাদা, এই দাদা শোন না, বোনের মতো তুইও কি মনে করিস যে আমি একটা নষ্টা মেয়ে ছেলে? ভাতৃ দিদি ভাই ফোটার দিন আমার হাতে ভাই ফোটা দিতে তুই লজ্জা পাবি না? তো তোর ঘেন্না হবে না তোর দাদা? বল না রে দাদা, বল না। কেন কেন ঘৃণা করবো রে পাগলি, কেন ঘৃণা করবো? আগে আগে যেমন তুই আমার বোন ছিলি, এখনো এখনো আমি আজও তোকে সেই বোনটাই ভাবি। কিন্তু বাবা, বাবা কি আর আমাকে আগের মতো ভালোবাসতে পারবে রে দাদা? আমার মতো একটা দশটা মেয়ে কি বাবা তার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা পাবে না? তো পাবে না, পেয়েছে, ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। আর কেন জানিস? বাবা হলে এই লজ্জা চুরির প্রতিশোধ আমি নিতে পারিনি। বাবা, বাবা কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে নাকি বিলিয়ে দিয়ে এসেছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। বৌদি, নিজের মনটা পরিষ্কার আর চোখ কান দুটো খোলা রাখো বৌমা, তাহলে তুমি আসল সত্যটা আন্দাজ করতে পারবে। আসল সত্যটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা, কারণ আসল সত্যিটা লুকোনোর জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক শুরু করেছেন। লাভলি, তুমি এবার থামবে। বলতে দে পরম, বলতে দে। বৌমা যত বলবে ততই ওর মনের জ্বালা কমবে। বলো বলো বৌমা, বলো। আর যদি তোমার কিছু বলার থাকে তুমি বলো বৌমা। আমি 100 বার বলবো, 100 বার বলবো। আপনার মেয়ে যদি সত্যি লজ্জা চুরি হয়ে থাকে তাহলে তাহলে যে ওকে ধর্ষণ করে তার নামটা কেন বলছে না? কেন আপনারা থানায় গিয়ে তার নামে অভিযোগ করছে না? বলুন কেন? হ্যাঁ ঠিকই তো, কোনো অপরাধ না করে আমাদের এই বোনটা সর্বহারা সেজে হাহাকার করে কাঁদবে, আর সেই নম্বর জানাটা কিনা অন্যায় করে পার পেয়ে যাবে। দাদা, বল বল দুর্গা, বল কে করে আমার সর্বনাশ করেছে? বল মা, বল, তুই বল, বল মা, সত্যি কথা। ভয়ে ভয়ে বাবা আমি ভয়ে বলতে পারিনি, কারণ আমার জীবনে যে কাল বৈশাখী ঝড়টা বয়ে গেছে সেই কাল বৈশাখীর ঝড় যদি এই সংসারে পড়ে তাহলে এই সংসারটা যে চারখার হয়ে যাবে বাবা, চারখার হয়ে যাবে, চারখার হয়ে যাবে। আমরা কিছুই বুঝতে পারছি না। আসল কথাটা তোকে বলতেই হবে। বল, কে তোর এমন সর্বনাশ করেছে? ওরে, এমন সর্বনাশের পর কে তোকে বিয়ে করবে? বল। পারবো না মা, পারবো না। সে কথা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, আমি মরবো, তবে এই কথার উত্তর আমি দিতে পারবো না মা। তোমরা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলো বোন, বলো, তুমি একটিবার শুধু দাও সেই শয়তানটার নাম বলে দাও। আমি নিজে দাঁড়িয়েছে এই রুট লম্পটটাকে আমি গুলি করে মারবো। মল্লিক মশাই। কি দাদা আপনি? হ্যাঁ, দাদা নয়, দাদা নয়, আমি দাদা বাবু নয়, বাবু না, আমি দাদা হয়ে এসেছি তোমাদের পাশে দাঁড়াতে। হ্যাঁ মল্লিক মশাই, আমি সেই জন্য তো বলছি, দুর্গা বোন তার নিজের মুখে একটা শয়তানটার নাম বলে দেখ। হ্যাঁ আমি তো সেই কথাই বলছি দাদা। আরে বাবা, বলার মতো কিছু থাকলে তবেই তো বলবে। এটা সবই তোমার ওই ঢিঙ্গি বোনের সাজানো নাটক আর তোমার বাপ মায়ের। আর এই কথাটা আমি বলে গেলাম, দেখবে এটা একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে। কথাটা মনে রেখো। আমি কোনো কথা শুনবো না দুর্গা, আজ তোকে তো বলতেই হবে। থাক না তো। হ্যাঁ, দুর্গা বোন এখন মানুষের চিন্তায় সব বলা আছে। আরে ও একবার সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজের বাড়িতে গিয়ে ওকে সব কথা বলবো। হ্যাঁ কাকিমা, হ্যাঁ যদি কিছু মনে না করেন তাহলে আমি দুর্গার দায়িত্ব। দুর্গার দায়িত্ব মানে
হ্যাঁ আরে ওসব কথা কি ভাবছো পরম? আর আমি এতক্ষণ যাকে বোন বলে বলেছি তাকে কি আমি বউ করে ভাববো? না না, তাই দর্শক আমাকে যে খরচই বলবে না ভাই। দাদা হ্যাঁ মানে বলছিলাম দুর্গাকে আমি বিয়ে করবো না, আমি বৌমা করে নিয়ে যেতে চাই। বৌমা। হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেন না, আমার একটা ভাই আছে, সে মুম্বাইয়ে থাকে। আমি বললে আশা করি সে দুর্গাকে বিয়ে করতে রাজি হবে। এই তাই বলছিলাম না না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মানুষই করি না দুর্গা। উনি যখন চেয়েছে এসে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিতে, এতে তো তোর সাপে বর হয়েছে রে দাদা। মনে করিস তোর সাপে বর হয়েছে? সাপে অন্য কিছু সেটা তো ভবিষ্যতে বলবো, তবে এইভাবে বিয়ের পক্ষে আমি রাজি নই দুর্গা। রাজি না হয়ে তুমি কি করবে বলো তো? এইসব কথা শুনে দুর্গাকে কোন ভালো ছেলে বিয়ে করতে আসবে? অনেক আগেই দুর্গা দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে। কি দিগন্ত তুমি? সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত দা তুমি মানে আপনি আমি দিগন্ত বিশ্বাস, আমি দুর্গাকে ভালোবাসি। বেশ ভালো। আরে আজকে যে এই সমাজে তোমার মধ্যে যুবক প্রয়োজন, এই দুর্গার জন্য আমরা সবাই বড্ড চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এই ভরসা দিয়ে সে চিন্তা কিন্তু দূর করলে না, এই দুর্গাকে একটা নতুন জীবন ফিরিয়ে দিই। মল্লিক মশাই, হ্যাঁ আপনি আমার কাকা বাবু কোনো অমত করবেন না। দিগন্ত আমি তোমার দাদা হয়ে বলছি, আমার এই দুঃখিনী বোনটাকে একটু সুখ ভিক্ষা দিও ভাই, একটু সুখ ভিক্ষা দিও। আমি আপ্রাণ চেষ্টা করবো দুর্গাকে সুখী করার। আসিব, নিজের শরীর দিকে একটু খেয়াল রেখো, ভালো খাওয়ার একটু চেষ্টা করবো। আপনি কোনো চিন্তা করুন না, দুর্গা বোনের বিয়েতে আমি আসবো। কেমন? মানুষ না লাগছে একটা দেবতা, আর এই দেবতুল্য মানুষ আমাদের পাশে থাকলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আরতি তুমি দিবতা খাবারের ব্যবস্থা করো, আমি শীঘ্রই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। কেমন? এত দুঃখ কষ্টের মাঝেও মানুষটার মুখে আজ হাসি ফুটে উঠেছে। ওগো ঠাকুর, ওই মানুষটার মুখের হাসি তুমি ম্লান করে দিও না ঠাকুর, মুখের হাসি তুমি ম্লান করে দিও না। তুমি হ্যাঁ, আমি দিগন্তের জন্য রান্না করতে রান্নাঘরে যাচ্ছি, তোরা আয় মা। আপনাকে এত ব্যস্ত হতে হবে না মাসিমা। না ব্যস্ত কি বলছো বাবা? আজ অনেকদিন পরে একসঙ্গে আমরা সবাই মিলে খাবো, কেমন? এসো বাবা। কি হলো দুর্গা, তোমার সাথে এমন অঘটন ঘটে গেল, তুমি আমাকে একবার ফোন করে জানালে না? তার আগে তুমি বলো, কেন তুমি আমার কাছে এসেছো? আমার মতো একটা নোংরা মেয়ের কাছে কেন তুমি এলে? কে বলে তুমি নোংরা? পবিত্র ভালোবাসা কখনো নিখুঁত হতে পারে না, কিন্তু অপবিত্র তো হয় গো। তাই তো আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসা তোমার পায়ে অর্পণ করতে। আমি আবার আমার মৃত সঞ্জীবনী সুতার ধরে তোমার এবার বাঁচিয়ে নেব দুর্গা। দিগন্ত দা তুমি এসো দুর্গা, এসো, আর কোনো দ্বিধা সংকট নয়। পবিত্র সম্পর্কের আহ্বানে আর মধুরা ভালোবাসায় আমরা দুজনকে আপন করে নিই। Oh
বুঝে না ঠিক বলেছি, ঠিক বলেছি না ঠিক বলেছি। বেশি বাচ্চা পয়সা বলো নাকি বৌদিমণি দেখ কি গান বৌদিমণি আর তোমাকে বলছি গো তোমাকে। হ্যাঁ তোমার ঠোকায় কিছু হল গো হল। কি বললে তোমার স্বামী বাইরে থাকে তাই তোমার কচি হচ্ছে না? বলছি পাশের বাড়ি দেখ তো ওই ঘরের কাছে থাকে নাকি? একদম মজার কথা বলি শুনো। এই টাকার চেয়ে সুদ মিষ্টি, সুদের চেয়ে টাকার চেয়ে সুদ মিষ্টি, সুদের চেয়ে তার চেয়ে মিষ্টি বেশি পাড়ার মধ্যে পাড়ার মধ্যে টাকার চেয়ে সুদ মিষ্টি, সুদের চেয়ে তার চেয়ে মিষ্টি বেশি পাড়ার না 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 আমাকে মেলো না, আমি বাদল হইব, আমি বাদল হইব। মারামারি ওই কড়াকড়ি ওই ঝাঁঝরি ব্যাপারগুলো কবে বন্ধ হবে? কে জানলা কে জানে বাঁচা আমার তো মনে হচ্ছে কোন মরা পুরো অবস্থায় চিতা থেকে উঠে এসেছে। চিতা কে বলেছ? আমি শ্মশানের চিতা থেকে উঠে আসা আমার এই শরীরে ধ্বংসের মতো আমার জীবনে কাল আর সে কাল আর ওই ভাগ্যের অর্ধেকটাও পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে গো, পুড়ে ছাই হয়ে গেছে। কে তুমি? কে কে আছে গো তোমার শুনি? সব আছে গো সব। আমার সংসার আছে, ঘর আছে, আর আর জানো সেই সংসারে হাসি আনন্দ সব আছে গো সব। কিন্তু কিন্তু সেই সব নেওয়ার আমার কোনো অধিকার নেই গো, কোনো অধিকার না কেটে বুঝা অধিকার জোর করে ছিনিয়ে নিতে। সেই জোরটাই তো আমার নেই গো। সেই জোরটাই তো আমার নেই। ওই ভাগ্যে দুর্ভাগ্যে ঢেউই না ভাসতে ভাসতে আমি যে সব হারিয়ে ফেলেছি গো। আমি কোথা থেকে এলাম? হ্যাঁ গো তোমরা হয় খুঁজে দেবে। কি খুঁজে দেবো? হারিয়ে যাওয়া সুখ, হাসি, আনন্দ, আমার ঘর আর আমার পরিচয়। আর তোমরা বলতে পারবে আমি কে? তুমি কে? পাগল কোথাকার। তাহলে আমার জীবনের
করছি গো, কে আমি, কোথা থেকে আমি এসেছি, কে বা কারা আমার সুখ স্বপ্নগুলোকে কেড়ে নিয়ে আমাকে ওই পথের মাঝে নামিয়ে দিয়েছে। তবে আমি খুঁজে বের করবো গো, তারপর তাদের কাছে কই ফেরছে বলবো কেন আমি রাজলেখার মাঝে জন্মর হয়েও কেন আমাকে ভিখারির মতো গাছতলায় জীবন কাটাতে হয়, কেন আমি রাজ ঐশ্বর্যের মধ্যে বড় হয়েও আমাকে কুকুরদের সাথে ওই এক পথে খাবার খেতে হয়, কেন 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 আমি ধূমকেতু, আমি ওই আকাশ থেকে বিক্রিরে পড়া উল্কা, আমি যদি সেই রস্তি বঞ্চ, আমি বলিনি সেটা আমি যাবো, আমি আমি ভালো করে আমি গৃহহীন, আমি শ্মশানের বুকে নষ্ট না, আমি সর্বনাশের জয় জয় শোনা, ওই কাজের মধ্যে কিন্তু আমাদের আমরা কবে তোমাদের করতে হবে গো, বলে কচি হয়ে গেছে, চল লুকিয়ে লুকিয়ে ওই কচি করে যা সালা। তুমি কি করছো বলো তো? তুমি এখন যাও না বাবু, আমি যদি এরকম রাজব গন্ধা যাবো নাকি ওদের
মালদার পার্টি মনে হচ্ছে। যদি কায়দা করে মালটাকে ফাঁদে ফেলতে পারিস তো তোর বহুত ফায়দা হবে। আমার ভীষণ ভয় করে দাদা, ওই অন্যদের ফাঁদে ফেলতে গিয়ে কোনোদিন যদি আমরাই ওদের ফাঁদে ফেসে যাই। তার জন্য আমি আছি রে ঝুমরি, তোর ওই যে কোনো ফাঁদ কেটে আমি তোকে বের করে আনবো। দাদা ভাই মালটা এদিকেই আসছে, আমরা ছক সাজা। রাজা অন্ধকারে ঢেকে ফেলতে পারে। এই শালা বল বল হাত দিয়েছে তোর এত বড় সাহস, তুই এই ভদ্র মহিলার ইজ্জত দিয়ে তুই খেলা করিস। আজ আজ তোকে আমি মেরে ফেলবো। আচ্ছা তুমি কি বলো তো, তুমি আমার বোন বলে ক্ষমা চেয়ে বলছো তো, আমি তুমি ক্ষমা করে দেবো। আমায় ভুল হয়ে গেছে বোন, আমায় তুমি ক্ষমা করো। হ্যাঁ এরকম কাজ আর কখনো করবে না, কেমন? তুমি এখান থেকে যাও তো, যাও। ঠিক আছে যাচ্ছি বোন। সকল মা বোনদের শুধু মার বোন বলেই ভাবো। আমার মনে হয় লোকটা ভীষণ ভয় পাচ্ছে, এরকম কাজ আমি কোনোদিন করবে না। আমারও তাই মনে হয়, আর এটাও মনে হয় তুমিও বোধ হয় আজ এরকম কাজ কোনোদিনই করবে। আমি কি করেছি? আমি কিছু করিনি তো, আমি তো কিছু করিনি। এমন করছো মনে হচ্ছে যেন চুরি করতে গিয়ে ধরা পড়বে না তো। সালা মার্কাটা সব চিনি ফেললো না তো। হ্যাঁ চলি ম্যাডাম, হ্যাঁ আবার দেখা হবে, বাই, গুড বাই। তুমি তো করছো না বলি, এর থেকে কত আমি রাঘব বলে হাত সাফাই করেছি। সালা জমির হাত সাফাই আমি বিশ্ব সরকারের ম্যাজিক খেলা মধ্যে কোনো তফাৎ হয় না। দেখি তো কটা কাজ টিকি মানি ব্যাগের মধ্যে একটা চিঠি দেখলাম, মনে হলো নিশ্চয়ই সালা প্রেম পত্র হবে। দেখে দেখে কি লেখা আছে? কি যে স্কুলে তোমার সবে মাত্র হাতে করি সেই স্কুলে আমি হেডমাস্টার? এই কথা মানে কি? আমার গলার হারটা কোথায় গেল? আমার হাতে সেটা তো কাগজেই লেখা আছে ম্যাডাম। হ্যাঁ কাগজে, যে স্কুলে তোমার সবে মাত্র হাতে করি সেই স্কুলে হেডমাস্টার ছিলাম আমি। আমি কোনো চুনোপুটি নয়, আমি অনেক বড় বড় রাঘব বলদের কত ভোট খাইছি। সালা রং নম্বরে ডায়াল করা হয়ে গেছে। এই এবার আমার তবে হাতটা দিয়ে দিই। আগে আবার মানি ব্যাগটা ফেরত দাও। শুনুন না, বিশ্বাস করুন এর মধ্যে না একটা টাকাও ছিল না। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার হাতটা দিয়ে দিন। ওটা অনেক কষ্টের কামাই করে পেয়েছি। আরে কষ্টের কামাই না হারামের কামাই সেটা তো আমি বুঝতে পেরেছি ম্যাডাম।
অন্যের কলা কাটার মাল এইভাবেই হাত চাপায় হয় ম্যাডাম। বাই। কোথায় যাচ্ছেন? একবার যাবে না বলে দিয়েছে, একদম যাবে না। আমি কিন্তু চিন্তা করে লোক রাখবো আর সবাইকে ডেকে বলে দেবো তুমি কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারবে না যে এই হাতটা তোমার, কিন্তু আমি উল্টে বিশ্বাস করি দেবো মানুষকে যে এই মানি ব্যাগটা আমার। আপনারা শুনছেন? এই মেয়েটা আমার 20,000 টাকা সমেত মানি ব্যাগটা চুরি করেছে। মাত্র 5,000 টাকা। আরে দিতে পারবেন তো বলুন, নাহলে আমি চললাম এই হাতটা বিক্রি করে। দয়া করে এই হারটা আমার কাছ থেকে আপনি কিনে নেবেন না, ওটাই আমার একমাত্র স্মৃতি। ওই স্মৃতিটুকু আপনি আমার কাছ থেকে কিনে নেবেন না। ওঠো, আমি চোর নই, কার বাটপার নই। আমি একজন তোমাদের মতো সাধারণ মানুষ। তার মানে আপনি? আমি তোমার সাথে অভিনয় করছিলাম। আমি তোমার এই অভিনয় এখানেই সমাপ্তি করলাম। আপনি কি করলেন? যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ওই ঝোলা ফুল মনে করে অবজ্ঞার রাস্তা করে ফেলে দেবে। চলে কেমন? আপনি চোখের ভাষা যদি বলতে পারি, না বলার কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বলতে পারি, না বলার কথা যদি শুনতে পারি, তবে করিনি আমি তুমি রে আমার, তুমি রে আমার, তুমি পাশান করে নেয় আরতি। কিন্তু আমি অন্য কথা ভাবছি। একটা অন্যরকম পরিস্থিতিতে দুর্গার বিয়েটা হচ্ছে, তারপর মাথারও ঠিক নেই, যদি খারাপ কিছু করে বসে। এসব তুমি কি বলছো? বোধনের আগে আমার দুর্গার বিসর্জনের কথা তুমি ভাবছো? বিসর্জন আর বোধন তো পাশাপাশি থাকে আরতি। এই সংসারের বিসর্জনের ঘন্টা বাজিয়ে মা আমার স্বামীর হাত ধরে নতুন জীবনের পথে বোধনের বাজনা বাজাতে এগিয়ে যাবে। শত চোখের জলে আমরা তাকে বিদায় জানালেও মা আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ সুখী হবে তো আরতি, ভীষণ সুখী হবে তো। তোমার পাষাণ হৃদয়, তোমার এই পাষাণ হৃদয় যদি এত চোখের জল আসে, তাহলে আমি কি করবো
হয়েছে, আমি তো আছি। আমি আপনার এই খালি বুকটা ভরিয়ে দেবো বাবা, আমি ভরিয়ে দেবো বাবা। আপনি এক কাজ করুন, বাইরের দিকটা দিয়ে গিয়ে দেখুন, বল হয়তো এক্ষুনি এসে পড়বে। এসে পড়বে নয় বৌদি, আমি অনেক আগে এসে পড়েছি। এই বাবা দেখো দেখি, কি কাণ্ড দেখো, হ্যাঁ তোমাকে বলনি করা হলো না, হ্যাঁ সব সব তোমার জন্য। না না তোমার জন্য, তোমাকে কখন থেকে বলছি যে আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বাইরের দিকটা দেখুন। না আপনাদেরকে কি বলেছো বাবা, কি বলেছো? আমি বলছো বাইরের দিকটা দেখে আসি। হ্যাঁ মা, আপনি ভিতরে গিয়ে দেখুন তো ঠাকুরজি ঠিকঠাক সাজগোজ হলো কি। আমি এক্ষুনি যাচ্ছি মা। মা শুনুন, বলছিলাম কি ঠাকুরজিকে এখানে একবার পাঠিয়ে দিবেন তো, দিগন্তের সঙ্গে যেন ঠাকুরজির কি একটু দরকার আছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি দিদাকে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি। আজ আমার সাথে দুর্গা কি এমন কথা রাখতে পারে? কেন থাকতে পারে না ভাই? সেই কবে থেকে আমার ঠাকুরজি তোমাকে পাবার জন্য দিন গুনছে। আজ বিয়ের আসরে যদি বর বদল হয়ে যায়। তাই বুঝি? হ্যাঁ নিশ্চয়, আর সেই জন্যই তো বুকে ভিতর আমার ভীষণ যন্ত্রণা করছে। আমি মরে যাবো বাবু, ভীষণ যন্ত্রণা। তাহলে কি কোনো ডাক্তার? না না, ডাক্তারের কোনো প্রয়োজন নেই ভাই, একটু মালিশ করে দিয়ে ঠিক হয়ে যায়। তাই তোমার দাদা মালিশ করে দেয়, ঠিক হয়ে যায়। তাই ডাক্তার দেখো না ভাই, তুমি তো আমার নিজের ভাইয়ের মতো, দেখো না তুমি আমার মুখটাকে একটু মালিশ করে দিতে পারো না ভাই? এসো এসো। আমি এক্ষুনি দিচ্ছি বৌদি। হ্যাঁ দাও। এ কি করছো? কতবার যে ও আমাকে এইভাবে আমার সর্বনাশ করতে চেয়েছে, তার তুমি যেটা চোখে নিজের চোখে দিলে। সত্যি 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 আপনি নামে কিছুক্ষণ আগে ভাই বলে সম্বোধন করলেন, এই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন এমন কোন কি বিস্তারিত আপনি পারলেন? আপনার বিরুদ্ধে একটু বাঁধল না? পুরুষ এতক্ষণ তুমি ভগবানের সাথে তার যে পরিচয় দিলে, তোমার একটা কথা বলার সাজে না। কতবার যে এইভাবে আমার সর্বনাশ করতে এসেছে। আমি তোমাকে বলিনি পাছে তোমাদের সম্পর্কটা ভেঙে যায়, আমি তোমায় কিচ্ছু বলিনি ঠাকুরজি। কিন্তু আজ যদি এসব কথা তোমার দাদা জানতে পারে তাহলে আমার যে কি হবে আমি সেটা ভেবেই পাচ্ছি না। কথা বলছো লাভলি? তুমি এসে যাও, দেখো না তোমার বোনের এই জীবন্ত আমায় একা পেয়ে আমার আমার বোনকে বিয়ে করতে আসা তারই হবু বর কিনা আমার স্ত্রীর ছিল তাহলে ওকে নিয়ে কি করবো তুই কি বলতে পারিস? জানি না রে দাদা, আমি কিচ্ছু জানি না, শুধু একটুখানি জানি ওই জানোয়ারটাকে আমি চিনি না, ওই নরম পশুটাকে আমি চিনি না। কি বললে দুর্গা? এত সহজে তুমি আমায় অবিশ্বাস করলে? কোনটা সত্যি কোনটা মিথ্যে বিচার করা কোনো প্রয়োজন মনে করলে না? তুমি বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বুদ্ধি আমাকে সব ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিল না। তুমি বিশ্বাস করো দুর্গা। আমার স্ত্রী নামে মিথ্যা কথা বলে তোকে আমি খুন করবো। কেন আমার বলা দিলে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, আমার স্ত্রীর সাথে শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা, দিগন্তদার মতো ছেলে এমন কাজ করতে পারে না ওরা। তাই তো বৌমার মুখে সব কথা শুনে আমরা বিশ্বাস করিনি।
বলো দিগন্ত বলো। আমি ছুটে এসেছি দিগন্তের মুখে সব কথা শুনবো বলে। বলো বলো দিগন্ত, বলো সত্যিটা বলো। বলো দিগন্তদা বলো, কি হয়েছে? শুধু একটি বার শুধু বলো দিগন্তদা, একবার বলো। কণ্ঠ আমার পোয়া হয়ে গেছে, মনোবিনায় থেমে গেছে সুর। আমি আমি স্তব্ধ বুঝি, হৃদয় শুধু বেদনার বিবেকের রাত আমার বোমা হয়ে গেছে বাঁচা। তুমি কি বলতে পারো এই রাম কি ভালোবাসা? কি বললেন দেবী? দিদি রে, এরপরেও তুই বলবি দিগন্তদা অন্যায় করেছে? না রে মানা, এই দিগন্তের মতো ছেলে কখনো কোনো অন্যায় করতে পারে না মা। বৌমার মিথ্যের ফাঁদে পড়ে তুই তোর জীবনের এত বড় ভুল করিস না মা। হ্যাঁ হ্যাঁ মা, আমি ভুল করেছি। ওই শয়তানটাকে ভালোবেসে আমি ভুল করেছি, আমার জীবনের মহা ভুল করেছি। তাই তো ওই জানোয়ারটার মুখোমুখি দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করবো, বলো বলো জানোয়ার, আমার বন্ধুর শরীরের দিকে এত যদি তোমার লোভ ছিল, তাহলে কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার খেলা খেলেছিলে? কেন আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে খান খান করে দিলে? বলো বেঈমান, বলো বলো শয়তান, বলো 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 বেঈমান, বলো তুই পাগল হয়ে গেলি। থাক না শুভম, তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। তাকে নিজের হাতে শাস্তি দিতে দাও, আমাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। এত অল্পতে তোমার মনের জায়গায় জড়িয়ে গেল দুর্গা। মারো আমায়, মারো দুর্গা, আমায় মারো। তুমি শেষ করে দাও তোমার কলঙ্কিত ভালোবাসাকে। শেষ করে দাও। তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। হ্যাঁ দুর্গা, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটিবার তোমায় বলে যেতে চাই, তুমি আমাকে তোমার মনের মনিকোঠা থেকে সরিয়ে রাখতে পারো, কিন্তু আমি তোমাকে আমার এই মনের মনিকোঠায় সতর্কভাবে সাজিয়ে রাখবো দুর্গা। কি বললি তুমি? অবজ্ঞা ভালোবাসা আজ আমার জীবনের অমূল্য সম্পদ দুর্গা। তোমার দেওয়া আঘাতের স্মৃতি আমার আঘাতের কথা ছিল। সেই অমূল্য সম্পদ আর স্মৃতিকে আঁকড়ে ধরে আমি একটি কথাই বলবো দুর্গা, আমি তোমায় ভালোবাসি দুর্গা, আমি তোমায় ভালোবাসি। দিগন্তদা আমাদের ছেলে এমন অন্যায় কাজ করতে পারে না। তাই যেমন করেই হোক আমি দিগন্তদাকে ফিরিয়ে আনতে যাবো। দিদি রে, শুভম, তুই মহা ভুল করেছিস। তোর সেই ভুল শুধরে দিতে আমি দিগন্তদাকে ফিরিয়ে আনতে চললাম। শুভম, দিগন্তদা, তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। আমি এক্ষুনি দিগন্তদার কাছে ছুটে যাব, আমি তার দুটো পায়ে ধরে তাকে আবার ফিরিয়ে আনবো। না, হয় না। যে শয়তান, যে লোভর, যে বিশ্বাসঘাতকটা আমার ভালোবাসাকে খুন করেছে, আমার বিশ্বাসটাকে বরদাস্ত করে দিয়েছে, তাকে আজ থেকে আমি মনে প্রাণে
তুলে ধরবো। আমি একমাত্র ভাগ্য কন্যা দায়গ্রস্ত পিতা। আজ রাতের মধ্যে আমার মেয়েকে বিয়ে দিতে না পারলে সেটা লগ্ন বসা হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার মেয়েকে লগ্ন বসার হাত থেকে বাঁচাতে আপনাদের মধ্যে কেউ একজন আমার এই মেয়েকে গ্রহণ করুন। আসবে না বাবা, আসবে না। এইভাবে কেউ আপনার মেয়েকে উদ্ধার করতে আসবে না। আসবে আসবে আসবে। আর দাদা আসুন, দুর্গা বনের সম্মান হয়েছে, নিশ্চয়ই তোমার দাদা আসবে। মল্লিক মশাই, হ্যাঁ আমি। আচ্ছা বলো, তোমরা কি বলো তো, এত বড় অঘটন করলো, আমাকে জানাবার কোনো প্রয়োজন মনে করলে না? আর জানাবেই বা কেন? আমি তোমাদের কে, তাই না? অপরাধ নেবেন না মল্লিক মশাই, হঠাৎ এই দুর্ঘটনায় আমাদের মাথা ঠিক নেই। আরে সেই জন্যই তো আমি দুর্গাকে উদ্ধার করতে এলাম। মল্লিক মশাই, না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। তাই বললে কি হয় বোন? কোন বিপদে পড়েছে? পাশে দাদা নাইলে কি থাকতে পারে? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন। আপনি ঠিক সময় ঠিক লগ্নেই আমি দুর্গা বলে বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায় দাদা? আছে আছে, পাত্র আছে। পাত্র আমার সঙ্গে নিয়ে এসেছে। আমি আমার ছোট ভাই। আপনার ছোট? হ্যাঁ আমার ছোট ভাই। হ্যাঁ, মুম্বাই থাকতো, সে কালকেই বাড়ি ফিরেছে। তা এবার সে এখানেই থাকতো। হ্যাঁ, আমি তো আগে আপনাদের বলেছিলাম যে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে যদি আপনি আপত্তি কিছু না করেন। হ্যাঁ, আপত্তি করবো কেন মল্লিক মশাই? এ তো আমাদের সৌভাগ্য। আপনি যে এইভাবে এসে আমাদের এত বড় উপকার করবেন এটা আমরা ভাবতেই পারিনি। এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ কাকিমা, কিন্তু কিন্তু বর কোথায় দাদা? বর তো আসছে আসছে আসছে। আয় ভাই, আয় ভাই, আয় ভাই। হ্যাঁ ভাই, দম দম আজকে বিয়ে তোমার লাগে। কেউ? আমি বলবো, বল বল। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে দিয়ে, আর আমার সাথে তোমার হবে মালা বদলের। ভাই আপনি কি করলেন মল্লিক মশাই? আপনি কি করলেন? না জেনে না বুঝে একটা হাওয়াগোবার সঙ্গে আমার দুর্গাকে কেন তুলে দিলেন? এ বিয়ে আমি করবো না বাবা, এ বিয়ে আমি কিছুতেই করবো না। যে কোনো উপায় নেই রে মা। ওই ছেলেরা যখন তোর গলায় মোর মাল্য তুলে দিয়েছে, তোর আমাকে ওই তোর স্বামী। এ বিয়ে আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। এটা আপনি কি করলেন দাদা? কেন আপনি আপনার এই হাবাগোবা ভাইকে আমার এই বোনের গলায় ঝুলিয়ে দিলেন? আরে হবে বাবা, ওই পাগল ছাড়া তোমার বোনকে বিয়ে করবে কে? এই তাছাড়া তোমার বোনে একটা 10 স্ট্যাম্প লেগে আছে, তারপরে বিয়ে রাতে বর ভেঙেছে। এই অবস্থায় আমার এই হাবাগো ভাই ছাড়া উপায় কি আছে বলুন? মল্লিক মশাই, আমি মরবো, আমি মরবো, তবে এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি অমন কথা বলো না গো বউ। আমি তো এতদিন একা ছিলাম। আমার বাবাটা অনেকদিন তুমি বলে গেলে কি বলে তুমি? আমার দাদা বলেছে আমাকে যে বিয়ে করবে, আমার বাবা নাকি তার নামে তোর সম্পত্তি লিখে দিয়ে গেছে।
যেতে দেয় না গো। আমাকে অন্ধকার ঘরের মধ্যে আমাকে তোমার ওই এতু কাটা খাবার গুলো খেতে দেয়, তুমি জানো? আমাকে ভালো খাবার খালি আমাকে খুব খুব খবরদার বলছি, আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। স্বামী? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। আমি আর ভাগ্যের কাছে হেরে যাব না, তাই তো আমি ভাগ্যের কাছে শেষ চেষ্টা করেই দেখব